বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশে এখন দুটো বিষয়, দুটো সি সবচাইতে বেশি আলোচনার মধ্যে। একটি হচ্ছে করোনা বা কোভিড-19, অন্যটি হচ্ছে করাপশন বা দুর্নীতি। মোটা দাগে এই হচ্ছে আলোচনার বিষয় এখন গণমাধ্যমের প্রধান প্রধান খবরের মধ্যে। এর বাইরে অন্যান্য খবরও নিশ্চয়ই আছে। সামনে একটি ঈদ, এবং এই ঈদে করোনা কতটা সংক্রমিত হবে সেটিও একটি বড় প্রশ্ন অনেকের মধ্যেই আছে। যদিও অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে করোনার পরীক্ষা প্রায় প্রতিনিয়তই কমতে শুরু করেছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে তৃতীয় মাত্রা আজকে যুক্ত হচ্ছেন ঢাকার ধানমন্ডির বাসা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, আর ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন। উল্লেখযোগ্য যে দুজনই প্রাক্তন ছাত্রনেতা। এস.এম. কামাল হোসেনও ছাত্রনেতা, ছাত্রলীগের নেতা ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে খায়রুল কবির খোকন, তিনিও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন এবং ডাকসুর সাধারণ সম্পাদক ছিলেন। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার এস.এম. কামাল হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আমি যেটি বললাম যে বাংলাদেশে এখন দুটো সি সবচেয়ে বেশি আলোচনায় প্রাধান্য পাচ্ছে। একটি হচ্ছে করোনা বা কোভিড-19, অন্যটি হচ্ছে করাপশন, এবং দুটোই আসলে মানুষকে যথেষ্ট পরিমাণে পীড়া দিচ্ছে এই মুহূর্তে। সো আপনি কতটা পীড়া পাচ্ছেন, এবং পীড়া পেয়ে থাকলে তার কারণ কি মনে হচ্ছে, এর উৎস কোথায়, এবং এ থেকে পরিত্রাণের উপায় কি? মিস্টার এস.এম. কামাল হোসেন। জিল্লুর, আপনাকে ধন্যবাদ আপনার জনপ্রিয় অনুষ্ঠান তৃতীয় মাত্রার আমাকে ডাকার জন্য। এবং আমার সাথে আছেন আমার সহযোদ্ধা, আমার বন্ধু, জাতীয়তাবাদী দলের নেতা খায়রুল কবির খোকন সহ আপনাদের দর্শক শ্রোতাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনি দুইটি শব্দ উচ্চারণ করছেন, দুইটি শব্দই যথার্থ উচ্চারণ করেছেন। করোনা নিয়ে বিশ্ব আজকে থমকে দাঁড়িয়েছেন। এটা বৈশ্বিক মহামারী, যে মহামারীর এখন পর্যন্ত কোনো প্রতিষেধক তৈরি হয়নি, যদিও অনেকে চেষ্টা করছেন। কিন্তু করোনা শুধু বাংলাদেশের মানুষের কাছে আতঙ্ক নয়, বিশ্বের সকল মানুষের কাছে আতঙ্ক। এই আলোচনায় দাঁড়িয়ে আজকে 41 জন সহ এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন করোনা আক্রান্ত হয়ে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। যারা অসুস্থ তাদের সুস্বাস্থ্য কামনা করি, তাদের রোগ মুক্তি কামনা করি। আপনি জানেন যে করোনায় আমাদের দেশে 8ই মার্চ করোনা শনাক্ত হয়। 8ই মার্চ করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই করোনা প্রতিরোধ করার লক্ষ্যে, করোনার থেকে মানুষকে বাঁচানোর লক্ষ্যে, যেটা বিশ্ব স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা, সেই লক্ষ্যকে সামনে রেখে আজকের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, বিশ্বের শান্তির দূত, সমস্ত ক্রাইসিস যিনি মোকাবেলা করেছেন এবং যার জন্য বিশ্বে তিনি প্রশংসিত হয়েছেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যার সম্পর্কে লেখা হয়েছে যে ক্রাইসিস মোকাবেলায় পৃথিবীর সবচেয়ে এক অনন্য নেত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি 9ই মার্চ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ডেকে, আপনি জানেন যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছে, সেই কর্মসূচি কাটছাট করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন মানুষকে সচেতন করার জন্য, এবং স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, তাদেরকে করোনা রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি দেখভাল শুরু করেছেন এবং সম্মাননা ঘোষণা করেছেন। এটা আপনি জানেন, আমি অ্যামাউন্টের কথা নাই বললাম, 100 কোটি টাকার মতো সম্মাননা ঘোষণা করেছেন। এরপরে 24শে মার্চ করোনা মোকাবেলার জন্য উনি সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলার নির্বাচিত প্রতিনিধি, জেলা প্রশাসক, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ সবার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এইভাবে উনি প্রতিনিয়ত দিক নির্দেশনা দিয়েছেন এবং করোনা মোকাবেলার জন্য ডাক্তার, নার্সদের এবং যারা পুলিশ বাহিনী, বিডিআর, সশস্ত্র বাহিনী এবং অন্যান্য প্রশাসনে যারা কাজ করছেন তাদেরকেও অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনি জানেন 750 কোটি টাকার মতো বরাদ্দ করেছেন। প্রত্যেক করোনাতেই বরাদ্দ করেছেন 5500 কোটি টাকা। হ্যাঁ, করোনা আজকে আমাদের কাছে একটি আতঙ্ক, একটি মহামারী। এই করোনার কারণে অনেকে চাকরি হারিয়েছেন,
ফুটপাতের দোকানদাররা তাদের কাজ নেই, রিক্সাওয়ালার কাজ নেই, নির্মাণ শ্রমিকের কাজ নেই। আজকে বাংলাদেশ প্রায় অর্ধেক লোক বেকার হয়ে গিয়েছে। সেই সময় মানুষের পাশে আজকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যাতে করোনার পাশাপাশি দুর্ভিক্ষ না হয়, মানুষ অনাহারে না থাকে। আপনি দেখেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, পত্রপত্রিকা এসেছে, মিডিয়াতে এসেছে, যিনি একজন মসজিদের ইমামের কথা চিন্তা করেছেন, একজন মুয়াজ্জিনের কথা চিন্তা করেছেন, অনন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কথা চিন্তা করেছেন, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কথা চিন্তা করেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন, এবং প্রায় 2 কোটি পরিবারকে সরকারি খাদ্য বিনামূল্যে খাদ্য বরাদ্দ করেছেন। তারপরে তো বিভিন্ন প্রণোদনা ঘোষণা করেছেন, আপনি জানেন। আর দলীয়ভাবে আওয়ামী লীগকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রায় 1,08,81 পরিবারকে, দুঃখিত, 1,25,08,81 পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেছেন। আর একটা বিষয় আপনি তুলেছেন, আমি এইটা বলার আগে বলতে চাই, দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, এর ভিতর ওই যে কি ঘরের ভিতর আবার কি একটা শিলুক আছে, আমি এটা বললাম না, যে এর ভিতরও আপনি দেখেন দুর্যোগ এসেছেন, আমপানের মতো দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলা করার জন্য উনি 24 লক্ষ লোককে সামাজিক দূরত্ব বজায় রেখে আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিয়েছেন, যেখানে কথা ছিল লক্ষাধিক লোক মারা যাবে, আল্লাহর রহমতে একটি লোক মারা যায়নি। উনি সারা রাত নামাজ পড়েছেন, শরৎদের রাত্রে, আর মানুষের কল্যাণে কাজ করেছেন। হ্যাঁ, পাশাপাশি আর একটা কথা বলেছেন, করাপশন। এই করাপশন দীর্ঘদিনের করাপশন। আপনি বলতে পারেন, হয়তো আমার পরবর্তী বক্তা বলবেন যে বঙ্গবন্ধুর আমার দুর্নীতি ছিল, বঙ্গবন্ধু দুর্নীতিবাদদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু। সেই সময় বঙ্গবন্ধু কিন্তু তার দলীয় এমপি সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বহিষ্কার করেছিল দুর্নীতির দায়ে। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর দুর্নীতি কিন্তু জাতীয়করণ হয়েছে। রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, দুর্নীতি জাতীয়করণ হয়েছে। 28 বছর যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতি বন্ধ করতে পারেনি। তারপর আমি কি সেটা দিয়ে আজকে এটা ঢাকতে চাচ্ছি তা না। আজকে কিন্তু দুর্নীতি ধরা পড়েছে। দুর্নীতি ধরা পড়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন স্বাস্থ্য খাতে দুর্নীতি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর নির্দেশে আজকে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। আজকে ডিজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বাস্থ্য সচিব যিনি ছিলেন উনিও সেখান থেকে ওনাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ডিজি অফিসে যারা ছিলেন তাদেরকে অনেকে সরিয়ে দেয়, তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। আপনি এই পত্রপত্রিকায় এসেছে। আর শাহেদ নামে যে মানে মানুষরূপী যে অমানুষ, যে করোনায় মানুষের জীবন মৃত্যু নিয়ে যে মানে ব্যবসা করেছেন, তাকেও দেখেন গ্রেপ্তার করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তার বিরুদ্ধে শুধু মানে র্যাব নয়, র্যাব, দুদক এবং ডিবি তদন্ত করছে। এবং আর একটা গ্রুপ জিকে আজকে দেখেন শাহাবুদ্দিন সাহেব, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক। শাহাবুদ্দিন মেডিকেল আপনি আমার সাথে ভালো জানেন, যেটা নাম করা মেডিকেল, সেটা কলেজ এবং মেডিকেল হাসপাতাল, সেখানেও বিএনপি নেতা শাহাবুদ্দিন সাহেব আজকে করোনার সার্টিফিকেট জাল করছে। আজকে আপনি দেখেন যে মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা এই দেশটাকে এই করোনা রোগীর পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশটা ক্ষতিগ্রস্ত না হয়, যে মুহূর্তে আইএলও বলতেছে 20 কোটির বেশি লোক চাকরিচ্যুত হবে, যে মুহূর্তে অক্সফাম বলতেছে প্রতিদিন আজকে 5,000 প্রতিদিন করোনায় আক্রান্তে লোক মারা যায় আর না খেয়ে মারা যাবে 10,000 লোক, সেই মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা যখন এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য উনি যখন দিন রাত পরিশ্রম করছেন এবং করোনা দুর্নীতির বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করছেন, সেই সময় আজকে আমরা কি দেখছি? আজকে ইটালিতে বিএনপি নেতা, আমি আপনার নামটা পড়ে শুনেছি, বিএনপি নেতা তিনি সাইফুর রহমান, তিনি কি বলেছেন? 10,000 লোক আজকে বাংলাদেশে কোনো করোনা চিকিৎসা নাই, 10,000 লোক আজকে করোনায় আক্রান্ত। এবং আপনারা জানেন সেখানে ইটালির প্রবাসী বাঙালিরা তার নিন্দা জানিয়েছেন। আজকে এই মুহূর্তে সবার ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দরকার। সেখানে বিএনপি যারা বিদেশ আছেন, অতীতে যখন বিএনপি 14 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি সামনে রেখে, যেমন আপনি জানেন 3 জন সিনেটরের সিগনেচার
জাল করে পাঠিয়েছিলেন, আজকেও বিএনপি সেইভাবে ষড়যন্ত্র করছেন। সো আপনি বলছেন যে করাপশন যতটা না তার চাইতে বেশি প্রচারণা, এবং প্রচারণাটা বিএনপির মূলত। আমি বলতেছি না করাপশন হচ্ছে, হ্যাঁ। করাপশন কিন্তু প্রচুর হচ্ছে। Okay. স্বাস্থ্য খাতের জঘন্যতম করাপশন হয়েছে, আমি এটা অস্বীকার করি, এবং সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি বলি না যে করাপশন বাট বিএনপি ভাবমূর্তিটা ক্ষুণ্ণ করছে এগুলো বাইরে প্রচার করে। এটা বাইরে পড়ছে করাপশন, কিন্তু ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। মিশা খায়রুল কবির খোকন, আমরা আলোচনা করছিলাম দুটো সি নিয়ে, করাপশন এবং করোনা। সো এই দুটো পরিস্থিতিকে কিভাবে দেখছেন আপনারা, এবং কিছু অভিযোগ সমালোচনা করেছেন আপনাদের দলের বিরুদ্ধে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ আজকে তৃতীয় মাত্রা আমাকে আমন্ত্রণ করার জন্য। আর যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে এই কোভিড-19 যারা ইতিমধ্যে আমাদের দেশে যারা মৃত্যুবরণ করেছেন আক্রান্ত হয়ে, তাদের প্রতি আমি গভীর, তাদের স্মৃতির প্রতি, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। পাশাপাশি অতি সম্প্রতি প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং আমাদের ডাকসুর পদাধিকার বলে সভাপতি দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট নাগরিক ব্যক্তিত্ব আমাদের প্রফেসর এমাজউদ্দিন স্যার, মরহুম এমাজউদ্দিন স্যার, তার বিদেহী আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকে যেই কথা, আজকে মানে বাংলাদেশের এই আমরা 8 মার্চ বাংলাদেশে ওই কোভিড-19 আমাদের দেশে প্রথম হয়। সেখানে হওয়ার পরে আমরা দেখেছি, আমরা এই প্রায় 2 মাস 7 দিন আমাদের সরকার সময় পেয়েছিল। তখন আমরা দেখেছি যে সরকারের উদাসীনতা, এবং তারা সেই যখন এই কোভিড-19 খবর পেলাম চায়নাতে, ওখানে সেখানে শুরু হয়েছিল, সে পরবর্তীতে তারা বিষয়টাকে অত্যন্ত মানে গুরুত্বহীন ভাবে দেখেছে, এবং তারা দলীয় কর্মকাণ্ড নিয়ে তারা ব্যস্ত ছিলেন। যার কারণে তারা দেখেছি যে ওই যারা বিদেশ ফেরত যেসব প্রত্যাগত আমাদের প্রবাসীরা ছিলেন, তারা বাংলাদেশে প্রায় 6 লক্ষ ঢুকেছে, তাদেরকে ঠিকভাবে তারা সেখানে আমরা দেখেছি যে স্ক্যানার মেশিন বা স্ক্যানিং মেশিন ছিল, সেগুলো 4-5টাই ছিল অকেজো, এবং সেখানে তাদেরকে সঠিকভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। যার কারণে প্রায় 6 লক্ষ প্রবাসী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। পরে তাদেরকে প্রথম দেখেছিলাম যে ওই যে যেসব ছাত্ররা চায়না থেকে এসেছিল তাদেরকে সেই কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল, সেটা মোটামুটি সফল হয়েছিল। পরবর্তীতে তারা যেই ইটালি থেকে বিভিন্ন দেশে আসার পরে তারা সেইভাবে সরকার তাদেরকে সেভাবে ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার কারণে কিন্তু এই যে 2 মাস 7 দিনের মধ্যে আমরা দেখতে পেলাম যে তারা খুবই এক একজন এক এক মন্ত্রী এক এক ধরনের মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলি ছিল, ওই মন্তব্য বলি কি মন্তব্য করেছেন। আমাদের দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক, আমরা করোনা চাইতে শক্তিশালী। আমাদের ওবায়দুল কাদের সাহেব সড়ক পরিবহন মন্ত্রী উনি বলেছেন প্রথম আলোর 14 মার্চ এসছে, এবং প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশে করোনা মুক্ত হয়েছে। প্রয়াত আমাদের মোহাম্মদ নাসিম সাহেব, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য, উনি যুগান্তরে 13 মার্চ এসছে, এবং করোনা মোকাবেলায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল করা হবে। আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী, তিনি আর টিভিতে 8 মার্চে বলেছেন করোনা মারাত্মক কোনো রোগই নয়, এটি সর্দি জ্বরের মতো, এটা বলেছেন কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, যমুনা টিভিতে বলেছেন। উন্নত দেশের চাইতে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভালো। ডক্টর হাসান মাহমুদ তথ্যমন্ত্রী কথা বলেছেন করোনা ভাইরাস মারাত্মক নয়, ছোঁয়াচে, এটা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী যুগান্তরে। এবং শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী তখন করোনা ভাইরাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এটা বলেছেন খালেদ মাহমুদ চৌধুরী উপপ্রধানমন্ত্রী। এই কথাগুলি বলে তারা জিনিসটাকে এত তুচ্ছ তাচ্ছিল্য, এত গুরুত্বহীন ভাবে বলেছেন, যার কারণে আমাদের এই যে আজকে যে প্রায় আমি যে পুরা বিশ্বে তো এখন প্রায় আমরা জানি যে 6 লক্ষের উপরে মানুষ মৃত্যুবরণ করেছে, তারপরে 1.5 কোটি বেশিরও আক্রান্ত হয়েছে। বাংলাদেশে প্রায় 3,000-এর ছুঁই, এটা সরকারি হিসাব,
সেক্রেটারি হিসাবে ইতিমধ্যে আমি মনে করি যে এই যে সরকারের যে তথ্য যারা আমাদের বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে সঠিক তথ্য যদি হয় তাহলে তার অনেক বেশি হবে। সরকারি তথ্য সঠিক তথ্য এখনো প্রকাশ করা হচ্ছে না, কারণ সেই ভুয়া রিপোর্টের কারণে এখন দেখা যাচ্ছে যে প্রকৃত যে কতজন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সেই সঠিক সংখ্যা সেটা এখনো প্রকাশ সঠিকভাবে জনগণ জানতে পারছেন না। একটা প্রশ্ন মিস্টার খায়রুল কবির খোকন, যদি ব্যাপারটা সেরকম হয়ে থাকে তাহলে তো মানুষেরও বোঝার কথা যে কি পরিমাণ আক্রান্ত হলে তার একটা লক্ষণ তো থাকবে, বা করোনায় আক্রান্ত হয়ে যদি মানুষ মারা যায় তাহলে তো এরকম একটা ধারণা অনেকে দিয়েছিলেন যে হয়তো রাস্তাঘাটে মানুষ পড়ে থাকবে মরে, তো সেরকম তো দেখা যাচ্ছে না আসলে। না সেটা দেখা যাচ্ছে না বটে, কিন্তু করোনা নিয়ে আমাদের যে ধরনের মানে প্রস্তুতি থাকার কথা ছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মানে আমাদের যে বঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে যে দুর্নীতিবাজরা যেভাবে অবস্থান নিচ্ছেন এবং সেসব মন্ত্রী এবং যারা দায়িত্বে আছেন, যেসব কর্মকর্তা আছেন, ইতিমধ্যে আজকে দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের যে মহাসচিব তিনি অধ্যাপক আবুল কালাম আজাদ তিনি পদত্যাগ করেছেন। আর একটি সুখবরের মধ্যে রয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পড়তে হবে। দেরিতে হলেও সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ দেই। কিন্তু এই যে আমরা দেখলাম এই যে কোভিড-19 নিয়ে যে আজকে যে বাণিজ্য, এই যে দুর্নীতি, আজকে মানুষের মধ্যে আলোচনা কিন্তু মানে কোভিড-19 নিয়ে চলে যাচ্ছে দুর্নীতিতে। এখন টক অফ দ্য কান্ট্রি হলো দুর্নীতি, কারণ দুর্নীতির একটি ভয়ঙ্কর ভয়াবহ মানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এই দুর্নীতির ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমাকে ছাড়া আওয়ামী লীগের সবাইকে কেনা যায়, এবং তার প্রয়াত পিতাও বলেছেন যে পাকিস্তানিরা এই দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছেন, এই চোরগুলিকে নিয়ে গেলে দেশটা ভালো হতো। এবং তিনি বলেছেন ডাইনে বামে চোর, সামনে চোর, পিছনে চোর, আমরা অনেককে পাই সোনার খনি, আমি বেশি চোরের খনি, এই কথা বলেছেন। এখন এই আমি দেখছি যে এই সরকারের অতীতে যেসব মানে জাতীয় পার্টির যেসব দুর্নীতিবাজ মন্ত্রীরা ছিলেন তাদেরকে হায়ার করে আনতে হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে একটি প্রাচীন পুরানো দলের অনেক নেতা আছেন, তারা মন্ত্রিত কামাল ভাই আমার 90-এর আন্দোলনের আমাদের জাতীয় বীর খেতাব পেয়েছে, সেই কামাল ভাইদের মতো নেতারা আজকে মন্ত্রী হন না। আজকে কোত্থেকে ধরে নিয়ে এসে বুইফুর নেতা যাদের নাম আমরা কোনোদিন শুনি নাই তারা আজকে মন্ত্রী হয়েছেন, এবং তারা জাতীয় পার্টির সভায় আমরা শুনেছি যে এই যে আলীবাবা 40 চোর, সেই আলীবাবার 40 চোরের সেই সদস্যরাও আজকে দেখা যায় যে এই সরকারের মন্ত্রী হয়েছে। সেটা আসলে এইসব ব্যক্তিরা আসার কারণে আজকে একজন ব্যক্তির পক্ষে প্রধানমন্ত্রীর আন্তরিকতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমি কথা একটি কথা বলতে চাই, তিনি আন্তরিকভাবে চাচ্ছেন, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ এবং একটি ব্যক্তির পক্ষে এই যে আজকে যে পরিস্থিতি আজকে তৈরি হয়েছে, জনমনে যে আজকে এই সরকারের প্রতি এবং এই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি যে অনাস্থা, যে আশঙ্কার যে আস্থার ঘাটতিটা হয়েছে, সেই ঘাটতিটা পূরণ করা বিশ্বের ইতিহাসে আশেপাশের দেশের তুলনায় তারা উন্নয়নের রোল মডেলের কথা বলেন। যে হাসপাতালে আজকে যে করুণ বেহাল অবস্থা, সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালে ব্যাঙ্গের সাতার মতো গজিয়েছে, এবং তারা বলে আজকে যে রিজেন্ট, আমি এই কথা একটু বলতে চাই, শাহেদের মতো একটি বিশ্ব প্রতারক, একটি বন্ড, তার সে আজকে 151টি অভিযোগ ইতিমধ্যে পেয়েছে, 64টি তার মধ্যে মামলা হয়েছে। নারী কেলেঙ্কারিতে হেন কাজ নেই, এটা করেছে, 11টি গাড়ি কিনেছে, একটি গাড়িরও তার লাইসেন্স করা হয়নি, এবং সে ভিএপিদের মতো সে সাইরেন বাজিয়ে চলেছে, এবং পুলিশ প্রশাসন তাকে সম্মান করতো, এবং সে বিনা বাধায় সে সচিবালয়ে ঢুকে তদবির করেছে, মানুষের সাথে প্রতারণা করেছে। সে সবচেয়ে বড় হলো যে তার যে রিজেন্ট হসপিটালের যে কোনো আধুনিক হাসপাতাল হিসেবে তাদেরকে যে চুক্তি হলো সেখানে কোনো কিছুই ছিল না তার। সেখানে কিভাবে মানুষ মারার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে, যারা লাইসেন্স দিয়েছে তার পিছনে যারা রয়েছে তাকে, তাদের গডফাদার যারা, এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত, রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয় ছাড়া কোনো অবস্থাতেই তার মতো একটি বন্ড প্রতারক, একটি ক্রিমিনাল, যেটা এতদিন যাবত, আজকে না 2016 সালে তার মতো ব্যক্তি আমরা দেখতে আমি এক মিনিট বলে শেষ করছি, যে তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে ছবি রয়েছে। এবং ডিজিআইএফ এর আমাদের যে ইফতার পার্টিতে সে কিভাবে আমন্ত্রণ পায়, এটা আমাদের একটা
চিন্তার বিষয়। তার মধ্যে একটি বন্ডপ্রতারক, সে কোনো সময় প্রধানমন্ত্রী পিএস, প্রধানমন্ত্রী সে কর্নেল মেজর বলে পরিচয় দিয়েছে। 2016 সালে আমরা জানি যে সে একটি কথা বলতে চায়, যখন খুলনায় অ্যারেস্ট হয়েছিল একটি প্রতারণা দেয়, তখন আওয়ামী লীগের 2জন এমপি, আমাদের কামাল ভাই ভালো জানেন, আওয়ামী লীগের 2জন এমপি তাকে সারানোর জন্য তদবির করেছিল। কেন করে, কারা করেছে, কি স্বার্থে করেছিল, কি স্বার্থে তাকে লাইসেন্স, মানুষ মারার লাইসেন্স। ধন্যবাদ। একজন রোগীর একজন মাস্ক নিয়ে তার মাস্ক পরাতে হয়েছে তার রিজেন হসপিটালে, সেখানে এবং এই আজকে আরিফরা, তাদেরকে আজকে কারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছি আপনার কাছে। দুটো প্রশ্ন আপনার কাছে আমি রেখে যাচ্ছি। আমি মিস্টার এস এম কামাল হোসেনের কাছে যাচ্ছি। আপনি মিস্টার এস এম কামাল হোসেনকে বীর হিসেবে অভিহিত করেছেন এবং সেই বীরের মধ্যে আপনি একজন, এবং পেছনে সেই 90-এর বীরদের ছবি আমি দেখতে পাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে আজকে বাংলাদেশে এই সংকটকালে সেই রকম বীর কিন্তু আমরা সাধারণ মানুষের ধারণা খুব একটা দেখতে পাওয়া যায় না আপনাদের মধ্যে, না আপনার উল্টো দিকে যিনি আছেন অর্থাৎ সরকার পক্ষেও সেরকম বীরের খুব অভাব। দ্বিতীয়ত হচ্ছে যে মিস্টার কামাল হোসেন কিছু অভিযোগ করেছিলেন যে দুর্নীতি আছে, কিন্তু দেশাত্মবোধ থাকলে, দেশপ্রেম থাকলে ঘরের কথা তো আসলে বাইরে প্রচার করার কথা না, কিন্তু বিএনপি দেশের ভাবমূর্তি বাইরে এইসব প্রচার করে অনেকখানি ক্ষুণ্ণ করেছে। এই প্রশ্নের উত্তর আপনার, এই দুটো প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে পরে নিব। মিস্টার এস এম কামাল হোসেন। আপনার ধন্যবাদ। হায়রুল কবির খোকন সাহেব বঙ্গবন্ধুর সময় কথা বলেছেন, আমি অস্বীকার করি না। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন এবং উনি বাংলাদেশটাকে ঘুরে দাঁড়িয়েছিলেন। উনি হায়রুল কবির খোকন বঙ্গবন্ধুকে উদ্ধৃত করেছেন যে আমি বলছি, হ্যাঁ বঙ্গবন্ধুর উদ্যোগ, হ্যাঁ এটা আমি স্বীকার করি। বঙ্গবন্ধু অনেক 3-4টে বক্তৃতায় বলেছেন দুর্নীতির বিরুদ্ধে, আপনি বক্তৃতাগুলো তথ্য আছেই। কিন্তু সেই দুর্নীতি বঙ্গবন্ধু তার দলের ভিতরে কিন্তু অভিযান শুরু করেছিলেন। আমি যতটুকু জানি 33 জন এমপি সহ 53 জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের বঙ্গবন্ধু বহিষ্কার করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকের যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি এবং সুবিধাবাদীদের যে রাজনৈতিক ভাবে পুনর্বাসিত করা হয়েছিল, 28 বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তার ভিতরে খোকন ভাইরা দীর্ঘদিন ছিল, তারা কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন এবং 2005 সালের 19 অক্টোবর প্রথম আলোর প্রথম পেজেই আছেন, এই লজ্জা কার, বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা প্রথম আলোর নিউজ। আমি যেটা বলি যে আমরা কি অস্বীকার করছি? খোকন ভাইরা কিন্তু অস্বীকার করছে। আমার আজকে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির পথিক জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন, সংসদে দাঁড়িয়ে বলেছেন, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। নিশ্চয়ই দুর্নীতি হচ্ছে। উনি ডিসিদের সম্মেলনে বলেছেন যে দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের বাধা সৃষ্টি করে। উনি আমাদের কার্যনির্বাহী কমিটির সর্বোচ্চ ফোরামে দাঁড়িয়ে বসে বলেছেন যে আমি দুর্নীতিবাদদের বিরুদ্ধে জিরো টলারেন্স, কারণ দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের বাধা সৃষ্টি করে। আজকে স্বাস্থ্য খাতে দুর্নীতি হচ্ছে, এটা আমরা অস্বীকার করি না। আমার প্রিয় নেত্রী এটা স্বীকার করেন এবং স্বীকার করেন বলে আপনি দেখেছেন যখন ভিডিও কনফারেন্স করেছিলেন তখন মাস্ক পিপি নিয়ে উনি কিন্তু প্রশ্ন করেছিলেন সরাসরি, আপনারা সবাই দেখেছেন। উনার তো এই সৎ সাহস, কারণ উনার পরিবারের কেউ দুর্নীতি করেন না, উনার পরিবারের কেউ এইখানে ব্যবসা করেন না। উনি সততা, দক্ষতা, সাহসিকতার সাথে নিয়ে দেশপ্রেম নিয়ে দেশ পরিচালনা করেন। উনার ভিতরে সৎ সাহস আছে বলেই উনি বলতে পারেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। এবং দেখেন, শাহেদ হোক যে হোক, যার বিরুদ্ধে তার বিরুদ্ধে দুর্নীতিবাজ। খোকন ভাই শাহেদের কথা বললেন, আমি শাহেদের কথা 100 বার বলুক, আমি ওনার সাথে বলি শাহেদের মতো তাউটদের গ্রেপ্তার করা হয়েছে, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু বিএনপি নেতা শাহাবুদ্দিনের কথা কিন্তু খোকন ভাই বলেন নেই। এত সংকীর্ণতায় বুঝলে তো দুর্নীতি আমাদের যদি অপরাধ করে থাকে সে তার ব্যবস্থা হবে, কিন্তু এখনো তিনি আমাদের যদি অপরাধ করে থাকে, খোকন ভাই যদি অপরাধকে তারে ধরছে, মিডিয়া দেখছে, তার ওইখানে ফল সার্টিফিকেট দেওয়া হয়েছে এই করোনা, তারপরে যদি অপরাধ করে থাকে, বিএনপি বলে তো অপরাধ স্বীকার করেন না, করে বিএনপি আমলে দুর্নীতি হয়েছে স্বীকার করে। আপনি মেডিকেল কলেজের মেডিকেল অবস্থা, তারাও তো অনিয়ম করেছেন। আচ্ছা, উনি শেষ করুন। আমি শেষ করি আপনারে, আপনি বলেন অনিয়ম, আমার শেষ করে অনিয়ম হয়েছে তো আমি স্বীকার করতেছি। আমি তো বলি না যে স্বাস্থ্যগত অনিয়ম হয় নাই, আমি বলি না রূপপুর পারমাণবিক কেন্দ্র অপহরণ হয় নাই, বালিশ এগুলি হয় নাই,
এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি জানেন 67 জন ইঞ্জিনিয়ার সব কর্মকর্তাদের বহিষ্কার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজরা রেহাই পায় না, সুবিধাবাদীরা রেহাই পায় না। হ্যাঁ, কিছু লোক, আমি এস.এম. কামাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমার ছত্র ছায় দলের ভিতর ঢোকে, যেমন শাহেদ, আপনি শাহেদ বলছেন, শাহেদ কিন্তু 2001 সাল থেকে যাত্রা শুরু করেছেন, হাওয়া ভবন থেকে শুরু করেছেন, আপনাদের মামুন সাহেবের সাথে গ্রেপ্তার হয়েছিলেন, বের হয়ে আমার মতো কারো ছত্র ছায় সে আজকে লালিত পালিত হয়ে সে আজকে দুর্নীতির বরপুত্র হয়ে গেছেন তারেক জিয়ার মতো। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি যখন ধরা গেছে, আমরা তো ছাড় দেই নাই যে আমাদের লোক আমাদের আশীর্বাদে আছে, আমরা এবং যার আশীর্বাদে আছে তাকেও খুঁজে বের করবে জননেত্রী শেখ হাসিনা। আপনাকে এইটুকু বললাম, যার আশীর্বাদে আছে আপনারা কিন্তু ছাড় দেন, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি। আমি আজকে প্রথম আলোতে দেখলাম যে বাবর সাহেব বসুন্ধরা 100 কোটি টাকা নিয়েছিলেন, বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিতে নিয়েছিলাম। আমি যেটা বলি ভাই, আজকে সমালোচনা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জননেত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন, আমি বলি না যে আমাদের দলের ছত্রছায় দুর্নীতিবাজ নেই, এইটা আমি অস্বীকার করি না। আমি জোর গলায় বলি, হ্যাঁ আমাদের ভিতরে দুর্নীতিবাজ থাকতে পারে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো, জননেত্রী শেখ হাসিনা ব্যবস্থা নেবে। কারণ আমি আবারও বলছি, জননেত্রী শেখ হাসিনার তার থেকে সবচেয়ে বড় প্রিয় বড় বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ। উনি বাবার মতো বাংলাদেশ, বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখা, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উনি চেষ্টা করছেন, দিনরাত পরিশ্রম করেন। দেখেন প্রতি মুহূর্তে আপনি একটা কথা বলবেন, 1 সেকেন্ড, আপনার বলেন যে বিরোধী দলে থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে দাঁড়ায়। আপনি দেখেছেন 91 সালে যখন 29 এপ্রিল দুর্যোগ হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, 1,20,000-এর বেশি লোক মারা গিয়েছিল, পশু আর মানুষের লাশ এক জায়গা ছিল, সেদিনও বিরোধী দলের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে ছুটে গিয়েছিলেন। কিন্তু সেদিন আপনারা ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা, আপনাদের নেত্রী গিয়েছিলেন মানুষের পাশে, যাননি, হেলিকপ্টারে গিয়েছেন, এসেছেন, পার্লামেন্টের সংসদে ভাষণ দিয়েছেন, যত লোক মারা যান তত লোক মারা যায়নি। 98 সালে বন্যা হয়েছে জননেত্রী শেখ হাসিনার আমলে, আমার ভাই জিল্লুর সাহেবও জানেন, হ্যাঁ, কারণ উনি তার ইসিতে মানে উপরে উঠে নিচে উঠে সবাই জানে, আপনারা সবাই জানেন, 3 মাস বন্যা হয়েছিল, আল্লাহর রহমতে একটি লোক না খেয়ে মারা যায়নি জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে। অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সমস্ত ক্রাইসিস সততার সাথে, দক্ষতার সাথে, সাহসিকতার সাথে মোকাবেলা করে। আমরা আপনাদের অনুরোধ করব, হ্যাঁ দুর্নীতি সবসময় হয়েছে, আমরা স্বীকার করি, আজকে দুর্নীতিবাজ টাউট পাটপাটদের আমরা ঝেঁটিয়ে বিদায় করি সবাই। যেটা জিল্লু সাহেব বলছিলেন যে আমরা 90 সালে আন্দোলন করে গণতন্ত্রে ফিরিয়ে এনেছিলাম, আজকে সেই গণতন্ত্র কেন প্রশ্নবিদ্ধ হয়েছে? তাদের কারণে। আসুন আমরা সবাই আত্মসমালোচনা করে আমরা এক সুরে কথা বলি দুর্নীতিবাদদের বিরুদ্ধে। মিস্টার কামাল হোসেন, আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করে মিস্টার খায়রুল কবির খোকনের কাছে যাবো। ইতিমধ্যেই তার বলবার অনেক কিছু আছে, আমি প্রশ্ন রেখেও এসেছিলাম তার কাছে। সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কিছু পরিবর্তন দেখলাম বিভিন্ন সময়ে কর্মকর্তাদের, এবং সর্বশেষ তো মহাপরিচালককে দেখলাম আবুল কালাম আজাদের। আমরা একটু শুনতে চাই যে মন্ত্রণালয়ের যিনি প্রধান ব্যক্তি তিনি তার জায়গায় কিভাবে আছেন, এই প্রশ্নটা করতে আমি জানি না আপনি উত্তর কতটা দিতে পারবেন, কারণ প্রশ্নটা হলো যে উনি কি করেছেন না করেছেন তার বাইরেও ওনার যে আচার আচরণ, অসংলগ্ন কথাবার্তা, সেটি ডেঙ্গুর সময়ও তিনি দেশে থাকেননি, এইবার এসেও যেভাবে কথাবার্তা বলা হয়েছে বা বলেছেন, এবং তাতে করে ইভেন উনি যখন রিজেন্টের সঙ্গে চুক্তির প্রসঙ্গে বলছেন যে মন্ত্রীদের পক্ষে ফাইল দেখা সম্ভব না, সমস্ত চুক্তির কাগজ, যে মন্ত্রীর পক্ষে ফাইল দেখা সম্ভব না, কাগজ পড়া সম্ভব না, তিনি কি করে মন্ত্রী থাকেন, এটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। এবং তিনি সংসদেও নানান সংসদ সদস্যের, অনেক সংসদ সদস্যের জড়িত হয়েছে। আমি বলি আপনার প্রশ্ন আমি বুঝছি। আমি দেখেন উনি যে কথাটা বলেছেন এটা দুঃখজনক, কারণ উনাকে যিনি প্রধানমন্ত্রী বানিয়েছেন তিনি কিন্তু কোনো ফাইল পড়া ছাড়া সিগনেচার করেন না। এইটা ওনার শত্রু যে সেও বলবে যে উনি দেখেন সংসদে বসে থাকেন তখনও ফাইল পড়েন আর কি, আপনারা একটু দেখতে পান। তো উনার তো সেই প্রধানমন্ত্রীর মন্ত্রী, উনি যে প্রধানমন্ত্রী দিন রাত 19 ঘন্টা পরিশ্রম করে, 5 ঘন্টা ঘুমায়, যার চোখের সামনে দিয়ে কোনো ফাইল যায় না দেখা ছাড়া, উনার তো সেই ফাইল দেখা উচিত ছিল। উনি যেটা বলছেন এটা উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন, এবং উনার নেতৃত্বে যে মন্ত্রণালয় যে উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এবং একটি কথা বলবো যে ধরেন অনেকেই বলেছিলেন যে ডিজি চেঞ্জ হবে না, সচিব চেঞ্জ হবে না, বিচার হবে না, বিচার হইলে মানে অ্যারেস্ট হবে না, পালায় চলে যাবে, সবকিছু কিন্তু আস্তে আস্তে হচ্ছে। শেখ হাসিনা কাউকে ছাড়ে না। আমি একটা উদাহরণ দেই, আমাদের প্রয়াত নেতা সুরঞ্জিত দা বলেছিলেন
যে বাঘে ধরলে বাঘে ছাড়ে। শেখ হাসিনা অসৎ লোক, কাউকে ছাড় দেবে না, দুর্নীতিবাজ কাউকে ছাড় দেবে না শেখ হাসিনার নজরে যখন। মিস্টার খায়রুল কবির খোকন। হ্যাঁ, কামাল ভাই অনেকগুলি প্রশ্ন প্রত্যাখ্যান অভিযোগ উত্থাপন করেছেন। তো যে কথাটি আপনি বললেন যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তো বিএনপিতে কোথায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমি জানি না। তো আপনাদের এই যে মানে কেসটা বেটাই চোর, এই দীর্ঘ 12 বছর যাবার আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন, তো দীর্ঘ 12 বছরে বিএনপির যে অভিযোগগুলো আপনারা উত্থাপন করছেন বিএনপির বিরুদ্ধে, আপনারা এই 12 বছরের আপনারা কেন এই আপনাদের এই ভিতরে থাকা আপনাদের দলীয় এবং এই দুর্নীতিবাদদেরকে শেষ করতে পারছেন? একটা ঘটনার পর একটা ঘটে যাচ্ছে, দুর্নীতির ঘটনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার আমাদের যে সীমাহীন ব্যর্থতা, সেই ব্যর্থতা আপনাদেরকে নিতে হবে, কারণ এই ব্যর্থতা তো আপনারা তো এই যে বারবার বলছেন যে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স, ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে যাচ্ছি জিরো টলারেন্স, কিন্তু আজ পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বিশ্ব মহামারীতে এই যেখানে মানবতা বিপর্যয়, মানুষের প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে, সেখানে মানুষের ন্যূনতম মানুষের যে অধিকারটুকু তার থেকে বঞ্চিত হচ্ছে, এবং সেখানে কিভাবে সরকারি সম্পদ লুটপাট করা হচ্ছে, সেই লুটপাট আজকে তো শুধু না, আমরা দেখি এই যে মাস্ক থেকে শুরু করে গ্লাভস, মাস্ক, পিপি এবং আপনার যে আনুষঙ্গিক যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলি সরবরাহ করার ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় তারা সেখানে দুর্নীতি করেছে এবং কিভাবে সাপ্লাই দিয়েছে। আগে আমরা দেখেছি, হ্যাঁ আগে আমরা দেখেছি না, এই যে তাদের বিরুদ্ধে আপনারা বলছেন নিচ্ছেন, কিন্তু এর আগে ব্যাংকের লুটপাটের ঘটনা আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংকের থেকে এই পর্যন্ত জিআইএফ এর রিপোর্ট হলো যে 2015 সালে বাংলাদেশে 50,000 কোটি টাকা বাংলাদেশে চলে গিয়েছে, এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে এই পর্যন্ত 9 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, সেটা বা সুইস ব্যাংকে গিয়েছে এবং বিদেশে চলে গিয়েছে। সেটা আমরা বলি নাই, এটা আপনাদের শরিক সংগঠন চৌধুরী মহাজোটের নেতারা বলছেন, এটা আমাদের হাসানুল হক ইনু বলছেন এবং আমাদের রাশেদ খান মেনন বলছেন, তারা বলছেন। তো তাদের যে টাকাগুলা যারা লুটপাট করলো, জনগণের টাকা, অর্থের টাকা, সেই টাকাটা আজকে এই টাকাটা যারা লুটপাট করে তাদের বিরুদ্ধে আজকে আইনানুগ ব্যবস্থা দেখছি না, তাদের নেপথ্যে কারা রয়েছে আমরা দেখি একটি ঘটনা দামা চাওয়া পড়ে যাচ্ছে। তাই আজকে আপনি যে কথাগুলি আপনি করছেন যে তারেক রহমানের সাথে আমাদের সম্পর্ক রয়েছিল শাহেদের, এই কথাগুলোর কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কিন্তু আজকে শাহেদ এই যে লাগামহীন ভাবে যে তার যে কর্মকাণ্ড আমরা দেখেছি, যে বেপরা হয়ে উঠেছে, কাদের আশ্রয় প্রশ্রয় হয়েছে, তাদেরকে আমরা যে দেশের জনগণ দেখতে চাই। দীর্ঘদিন তাদের ব্যবস্থা পত্র পত্রিকা উঠেছে, গ্রেপ্তার হয়েছে, তারপরে তাদের এই যে সাবরিনেরা তারা করেছে, তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না এতদিন পর্যন্ত? যখন আমি এটা কৃতিত্ব দেব মিডিয়ার, সেই মিডিয়াতে যখন বিষয়গুলি চলে আসলো তখন থেকেই কিন্তু সরকারের টনক, তাদের সরকার তখন এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। আজকে আমরা দেখি যে এই কথা বলছেন যে শাহাবুদ্দিন মেডিকেল কলেজে, তিনি কিন্তু আমাদের দলের সাথে সম্পৃক্ত নন, কিন্তু আমরা জানি যে আনোয়ার খান মেডিকেল কলেজ, যিনি বর্তমান এমপি, বোধহয় নোয়াখালীতে কোনো এমপি আছেন, কিন্তু তার এখানে আমরা কি দেখেছি, সেখানে তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি সেখানে তার লাইসেন্স নবায়ন করেননি, এবং সেখানে আমরা দেখেছি কি পরিমাণ অতিরিক্ত বিল রুগীদের কাছে জোর জবরদস্তি করে আদায় করা হয়েছে। সেখানে একজন রুগী লাইসেন্স নবায়ন কিন্তু বাংলাদেশের ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কয়েকদিন আগে আমার অনুষ্ঠানে বলেছেন যে ইভেন তার হসপিটালেরও লাইসেন্স নবায়ন হয়নি, এবং বাংলাদেশের হাজারের উপরে হসপিটালের লাইসেন্স এখন প্রক্রিয়ার ব্যাপার নবায়িত না, কিন্তু প্রক্রিয়া 7-8 বছর লাগার কথা না। হ্যাঁ, এটা ঠিক, অনেক বছর ধরে এই সব। এর আগের যে আপনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাহবুল হক, আমাদের যে রুহুল হক স্বাস্থ্যমন্ত্রী, তার যে রুহুল হক, তার যে ছিল এপিএ ছিল, যে আপনারা দেখেছেন মাফিয়া ডন হিসেবে খ্যাত মিঠু, সেই মিঠুকে
টু এপিএইচ ছিল তার, এবং সে তার হসপিটাল গড়ে তুলেছে, সে মেডিকেল কলেজ করেছে, এবং সে আমরা জানি যে ওরা কি একটা সিন্ডিকেট গঠন করে তারা কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। সবাই জানে যে মাফিয়া ডন হিসেবে তারা পরিচিতি পেয়েছে। শুধু তাই নয়, আমরা জানি আরো হসপিটাল রয়েছে সরকারের পৃষ্ঠপোষকতা যা রয়েছে, আমরা আরো অনেক ঢাকা শহর অনেক হসপিটাল রয়েছে, সেই হসপিটালে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ সরকার নিচ্ছে না। শুধু আমরা দেখলাম পত্রিকা আসার কারণে রিজেন্ট হসপিটালের বিরুদ্ধে এবং কে বিরুদ্ধে, সাবরিনার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে আজকে এই বিষয়গুলি যে সরকার আজকে যে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে এই যে জনগণের মধ্যে যে আশঙ্কা আজকে দেখতে পাচ্ছি, আমি এই কথাটাই আজকেই কেন বলতে চাই, যেখানে টেস্ট করার কথা ছিল 17 কোটি মানুষের মধ্যে প্রতিদিন প্রায় 30 থেকে 35,000, সেখানে টেস্ট হচ্ছে মাত্র 15,000 থেকে নেমে 10,000-এ চলে আসছে। কারণ এখন মানুষের আস্থার জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। কারণ জানে যে টেস্ট করতে গেলে দেখা গেল যে সুস্থ, যে নেগেটিভ তাকে পজিটিভ করা হবে, যার পজিটিভ তাকে নেগেটিভ করা হবে। এইভাবে ভুয়া সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে লাইসেন্স দেওয়া হয়েছে। এটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে আজকে যারা এইগুলা করেছে, সরকারি কর্মকর্তা যারা করেছে, তাদের বিরুদ্ধে আজকে কি ব্যবস্থা হয়েছে আমরা শুধু সামনে দেখলাম যে শুধু সাবরিনা, তারপর সাবরিনা দেখলাম, শাহেদকে দেখলাম, তারপরে দেখলাম আমরা আরিফকে দেখলাম, কিন্তু বাকিদেরকে কি হলো যেটা আগে আমরা দেখে আসছি। যে আমি 1 মিনিট বলতে চাই, অতীতে যে আমরা কেসিনো কেলেঙ্কারির মধ্যে যে সম্রাট শামীম তামিম নাম আমরা দেখতে পেলাম, এই যে টাকার গোডাউন হিসাবে বাংলাদেশে যে ইতিহাসে স্বর্ণের খনি এবং বাসায় পাওয়া গেছে টাকার গোডাউন, সেই যে এনামুল রূপন, তাদের খবর আমরা এখন জানি না। এখন দেখি এই সম্রাটরা রাজকীয় হলে তারা আইওয়াশ করা হয়েছে, তারা জেলে গিয়েছেন, কিন্তু তারা এখন দেখা যায় যে সেই শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে পিজিতে তারা রাজকীয় ভাবে এসি রুমে তারা জীবনযাপন করছে। আজকে প্রথম আলো পত্রিকায় আমরা কোথায় তাদের শাস্তি হলো। আমি তখন দুটো প্রশ্ন আপনার কাছে রেখেছিলাম, একটি হচ্ছে জাতীয় বীরদের প্রসঙ্গ, জাতীয় বীরদের আমরা দেখি না, এবং আপনার পেছনে ছবির কথা উল্লেখ করেছিলাম। দ্বিতীয়ত হচ্ছে যে মেশা কামাল হোসেন প্রশ্ন রেখেছিলেন যে দুর্নীতি আছে, সেগুলো মোকাবেলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, বিষয়ে জিরো টলারেন্স, কিন্তু বিএনপি এটি দেশের বাইরে কেন প্রচার করছে এবং কিভাবে নগ্নভাবে প্রচার করছে, সেটি নিয়ে উনি একটা প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি আমাদের সমর্থক আছেন, দেশের যারা প্রবাসে আছেন, আমরা তাদের সাথে আমাদের যোগাযোগও হয়, এবং সেখানে সঙ্গত কারণেই দেশপ্রেম আছে ওদের। দেশের যখন এই ধরনের ভয়ঙ্কর দুর্নীতি, লুটপাট এবং দেশের অব্যবস্থাপনা, যেমন মানে অনেকে প্রশ্ন বলছেন যে সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা আর বেসরকারি হাসপাতালের প্রতারণা, তো মানে রুগী কোথায় যাবে? ঠিক তেমনি ভাবে বিদেশের আজকে যে দুর্নীতিরা মানে বাংলাদেশের সীমানা পেরিয়ে এখন চলে গেছে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিএনপি বলে কোন জাতীয় সংসদের এমপি দেশের বাইরে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে এই ইতিহাস নাই। কিন্তু আমরা জানি যে এই কুয়েতে আমরা জানি যে শহীদুল ইসলাম পাপলু নামে যে একজন এমপি স্বতন্ত্র হয়েছে, সে জাতীয় সংসদের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বামমূর্তি ধুলার সাথে মিশিয়ে দিয়েছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে আল জাজিরা, বিবিসি, সিএনএন, বিভিন্ন মিডিয়াতে সে প্রকাশ পেয়েছে। আমরা দেখেছি যে কিভাবে বাংলাদেশের বামমূর্তি বিদেশের কাছে নষ্ট হয়েছে, এবং এই যে আমাদের বাংলাদেশের বামমূর্তি নষ্ট হওয়ার কারণে যেসব ভুয়া রিপোর্ট, আজকে জাপানে বাংলাদেশে ঢুকতে প্রায় 125টি দেশের মধ্যে বাংলাদেশের নাগরিকদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কারণ দেখা যায় যে ভুয়া কোভিড সার্টিফিকেট নিয়ে যাওয়ার কারণে প্রমাণিত হয়েছে, যার কারণে বাংলাদেশিদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং এটা সারা পৃথিবীতে এটা এখন প্রচার হয়েছে। যার কারণে এখন বাংলাদেশের মানুষ বিদেশে আজকে যে যারা আমাদের বিদেশে যারা অবস্থান করছেন, যে তাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি, পৃথিবীর কাছে ভাবমূর্তি আজকে বাংলাদেশ বললেন যে পৃথিবীর প্রধানমন্ত্রী সম্পর্কে অনেক কথা বলছেন, ওনার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, কিন্তু এই ঘটনায় ভাবমূর্তি ধুলার সাথে মিশে গিয়েছে। উনি বলছেন যে কোটি কোটি টাকা সুইস ব্যাংকে জমা হয়েছে। উনার নেতা তারেক জিয়ার এপিএস অপু এখনো গ্রেপ্তার আছে। উনি বলেছেন যে বিদেশে টাকা পাচার হয়েছে, না টাকা পাচার হয়েছে।
আমি পত্র পত্রিকায় দেখছি, আমি তো আর জানি না, তবে আমি পত্র পত্রিকায় যেটা দেখেছি যে ওনাদের নেতা যিনি যে বিদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দুর্নীতির কারণে, কিন্তু বিদেশে ওনার নেতা তারেক জিয়ার এপিএস অপু এখনো গ্রেপ্তার আছে, কারণ হুন্ডির মাধ্যমে সিঙ্গাপুর হয়ে সুইস ব্যাংকে তারেক জিয়ার নামে অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। এই যে বিভিন্ন সংস্থা রিপোর্ট দিয়েছেন কত টাকা পাঠিয়েছেন, আমি এখানে আসলে আমি বলতে পারি। উনি দুর্নীতির কথা বললেন, আমরা কিন্তু দুর্নীতিকে স্বীকার করে নিচ্ছি, আমাদের আমলে দুর্নীতি হয়, দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। উনাদের আমলে জনকণ্ঠের নেউল 20,000 কোটি টাকার 439টি প্রকল্পের কোনো হদিস ছিল না। আমি অতীত নিয়ে আলোচনা করতে চাই না। খোকন ভাইরা যদি বলতো, খোকন ভাই আজকে যেটা বলছে ইটালিতে উনাদের নেতা মিস্টার সাইফ, তিনি বলছেন 10,000 লোক করোনায় মারা গিয়েছে এবং ওইটা জাহান্নামে। এই রিপোর্টে করোনার প্রবাসীরা দলমত নির্বিশেষে বিএনপি নেতার প্রতি ক্ষুব্ধ। আজকে দলের ভাবমূর্তি ওনরা বারবার বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, আমরা দেশের ভিতরে লড়াই করি। বড় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন তো উদাহরণ নেতা তারেক জিয়া। মার্কিন সাবেক রাষ্ট্রদূত জেমস মরিয়াটি উইকলিসে প্রকাশিত হয়েছে 2008 নভেম্বর মাসে যে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর দুর্নীতি সন্ত্রাসের প্রতীক হচ্ছে তারেক জিয়া। সেই দলের নেতা যদি বলেন এই সরকারের আমলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এই সরকারের প্রধান জননেত্রী শেখ হাসিনা যখন, আমি আপনারে বলি, যখন বিদেশে এই অপপ্রচারের কারণে বিদেশে আমাদের প্রবাসী শ্রমিকরা, প্রবাসী কর্মচারীরা যখন বিপদে পড়েছেন, সঙ্গে সঙ্গে উনি বিদেশি সরকার প্রধানদের সাথে 8ই জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন এবং 3টি প্রস্তাব রেখেছেন। এই সঙ্গে বিদেশের বাজারে আপনার অভিবাসী শ্রমিকদের চাকরি বহাল রাখতে হবে। উনি নিজে কথা বলেছেন, উনি কথা বলেছেন যদি অব্যাহতি দেওয়া হয় তবে শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য সুবিধা সহ ক্ষতিপূরণ, বরখাস্ত সংক্রান্ত অন্যান্য সুবিধা নিশ্চিত করতে হবে। মহামারীর পরে অর্থনীতিকে সক্রিয় করতে এই কর্মজীবীদের পুনরায় নিয়োগ দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা কিন্তু এই চেষ্টা করছেন, আর উনরা দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। উনি যদি বলতেন, উনি বললেন যে কবে প্রথম আলো, আমি ডেট দিয়ে বললাম 19 অক্টোবর 2005 প্রথম আলো আমার হেডলাইন, এই লজ্জা কার, দুর্নীতিতে বাংলাদেশ 5 বার চ্যাম্পিয়ন। আমি যেটা বলি দেখেন, জাতীয় উনি যেটা বললেন যে করোনার আজকে করোনার আমরা যেটা শুনেছি, করোনার যে চ্যাম্পিয়ন স্বাস্থ্য অধিদপ্তরের, এটা আপনারা বলেন আর কেউ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মানে যিনি অতিরিক্ত সমস্ত মিডিয়া বলছে, আমরা বলছি না, আপনি পরে বলেন, অসুবিধা নাই। কখন ভাই পরে 3টে ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে মানুষের ভিতরে এখন সাহস হয়ে গিয়েছেন করোনার সম্পর্কে, আর একটা হচ্ছে যে আগে 2-3 বার টেস্ট করতো, এই কারণে উনি বলেছেন যে এই কারণে করোনার রোগীর শনাক্ত। আর কখন ভাই যেটা বললেন যে লোকজন মারা যাচ্ছে, ভাই একটা লোক অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মিডিয়ায় হয়, আর যদি 2টা লোক করোনার কারণে রাস্তায় পড়ে মারা যায় তাহলে এটা নিউজ হবে। কখন ভাই এই অপপ্রচারটা বন্ধ করুক, কারণ আজকে বিদেশে, আজকে দেখেন আমি আপনার একটা কথা বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি যেটা আজকে দিনরাত পরিশ্রম করছেন, এবং আপনি জানেন যে ওয়ার্ল্ড ইকোনমিক মানে মে মাসে প্রকাশিত দি ইকোনমিস্ট গবেষণামূলক এক প্রতিবেদনে দেশের সরকার এই করোনার সময় বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অবস্থানকে 9ম উল্লেখ করা হয়েছে। এই করোনার মধ্যে, এই দুর্যোগের মধ্যে, এবং আপনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2002-এ বাংলাদেশের অর্থনীতিকে দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম দেশ হিসেবে আখ্যায়িত করেছে জননেত্রী শেখ হাসিনা। আপনি জানেন যে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ফোর্বস 22 এপ্রিল সংখ্যায় করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ভূয়সী প্রশংসা করছে, যেখানে প্রভাব প্রতাপশালী ব্রাজিল, যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানরা সম্মিলিত হচ্ছে, সেখানে জননেত্রী শেখ হাসিনা নিজে দেখভাল করছেন। এবং আপনি জানেন যেদিন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় সেদিন ল্যাব ছিল বাংলাদেশে 1টি, আজকে বাংলাদেশে ল্যাব 78টি। আজকে হ্যাঁ, একটা জায়গায় যেটা উনি উদ্যোগ নিয়েছেন, আমি খোকন ভাইরে বলবো সমালোচনার জন্য সমালোচনা নয়। আপনারা তো আমাদের মতো জোর গলায় বলতে পারেন না যে আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমাদের আমলে আমাদের দুর্নীতির কারণে আমাদের নেত্রী জেলখানে আমরা মুক্তি করে আনতে পারি নাই।
মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিকোণকে ধন্যবাদ জানাই, আমাকে নেত্রীকে বাইরে রেখেছেন। আপনারা বলতে পারেন আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমরা দুর্নীতিবাদদের প্রতিরোধ করতে পারিনি, জননেত্রী শেখ হাসিনা করছেন। আসুন জি মিস্টার কামাল হোসেন, আমি আসবো, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, আমি আসছি আপনার কাছে। মিস্টার খায়রুল কবির খোকন, শেষবারের মতো। মানে ওই কামাল ভাই অনেক কথাই শেষে যে কথাটা বললেন এটা খুবই অপচিজনক বক্তব্য, যে বেগম খালেদা জিয়া যে কারা অন্তরীণ হয়েছিলেন কি কারণে বাংলাদেশের পুরো বিশ্ব জানে যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছেন। ও তার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই সরকার ভয় পায় বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে, জিয়া রহমানকে। তাই তারা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 2,10 কোটি টাকার একটি ভুয়া ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করিয়েছে। এখন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, বাংলাদেশের ব্যাংক লুট হয়ে যায়, শেয়ার মার্কেট লুট হয়ে যায়, ব্যাংক লুট হয়ে যায়, কিন্তু তাদের কোনো ব্যবস্থা নেই, তারা জেলে যায় না। কিন্তু আমরা দেখি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা দিয়ে তাকে দীর্ঘ প্রায় 1.5 বছর কারা অন্তরীণ করে রাখা হয়েছে। এই যে প্রতিহিংসার রাজনীতি, এই প্রতিহিংসার রাজনীতি প্রমাণ করে যে এই সরকার মানে দেউলিয়া, এই সরকারের গ্রহণযোগ্য। কারণ সবচেয়ে বড় বিষয় হলো যে এই সরকার গণতান্ত্রিক ভাবে নির্বাচিত নয়। ইতিমধ্যে এই সরকার একটি ফ্যাসিস্ট সরকার, এটা বলেছে কয়েকদিন আগে, আপনি দেখেছেন যে জার্মানের একটি গবেষণা প্রতিষ্ঠান বেশ কয়েকটি দেশে তারা সার্ভে করে বাংলাদেশ সম্পর্কে সে মন্তব্য করেছে। যেমন বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতেছে, প্রশংসা করেছে, আবার এটা বলেছে যে স্বৈরাচারী সরকার, যেমন হিটলারও নির্বাচিত স্বৈরাচারী সরকার ছিল। কিন্তু আজকে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। এখন বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে হবে, সবচেয়ে বড় কথা। এই দেশের যে আজকের অবস্থা, দেশের আজকে যে 5 কোটি মানুষ আজকে বেকার, আজকে 3.5 কোটি মানুষ আজকে দারিদ্র্য সীমার নিচে, এবং শহরের 10% মানুষের আজকে আয় ইনকাম কমে গিয়েছে, 80% মানুষ আজকে গ্রামে, 80% মানুষ শহরের আয় কমে গেছে, গ্রামের 10% মানুষের আজকে আয় ইনকাম নাই। আজকে দেশের যে অবস্থা, অর্থনৈতিক যে অবস্থা, আজকে আমরা দেখেছি যে এই মহামারীর মধ্যেও লুটপাট আওয়ামী লীগের নেতাদের বন্ধ হয় নাই। কারণ তারা তাদের যে বেসিক চরিত্র, সেটা এই মনে হয় যে কালো জার্সি পরলে তারা সব কিছু পার পেয়ে যান। কারণ দেখলাম এবার যে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে প্রায় আওয়ামী লীগের নির্বাচিত প্রতিনিধি যারা একতরফাভাবে নির্বাচিত হয়েছে, সেই তারাও দেখেছি যে কিভাবে প্রায় 94 জন তারা চাল চুরিতে ধরা পড়েছে। এই যে আজকে অবস্থা, তারেক রহমানের সম্পর্কে বলা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ তারা উত্থাপন করেছে, কাল্পনিক হাওয়া ভবন, কিছু বললেই তারা হাওয়া ভবনকে নিয়ে আসে। কিন্তু 12 বছরে যারা সরকার চরমভাবে ব্যর্থ। এই শুধু আমি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলছি না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যোগাযোগ মন্ত্রণালয় শুরু করে আমরা যে জ্বালানি জ্বালানি মন্ত্রণালয়ের, আমি একটি কথা বলবো, আরেকটি কথা বলতে চাই, যে দেশের একটি রাষ্ট্রে তারা বলে উন্নয়নের রোল মডেল, যেই দেশে রাষ্ট্রের একটি অ্যাম্বুলেন্স নাই, আইসিইউ অ্যাম্বুলেন্স দিতে পারে না, তারা আজকে বড়াই করে যে কিভাবে এই উন্নয়নের রোল মডেল হইতে পারে, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাঠাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই শুধু এই মাসের জানুয়ারি মাসের বর্তমান প্রতিমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ থেকে এই 2010 বছরে তারা 52,260 কোটি টাকা তারা ভুতুড়কে দিয়েছেন। তো 260 কোটি টাকা ভুতুড়কে দিয়েছেন এই 10 বছরে। এবং তারা যে ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় বেরিয়েছে যে তারা 51,751 কোটি টাকা দিয়েছে, মানে ওই এই সরকারের লোকজনকে, আওয়ামী লীগের সরকারের যারা লোকজন, তারা ওই বিদ্যুৎ উৎপাদন না করেই তারা টাকা নিয়েছে। শুধু তাই নয়, বেসরকারি যে আপনার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ছিল, আমি শেষ করতে চাই, সেই টাকানে 62,000 কোটি টাকা তারা শুধু বাড়াই দিয়েছে। ধন্যবাদ, এক লাইনে শেষ করবেন, এক লাইনে। মার্কস পাচ্ছে না, জনগণ পাচ্ছে না। এখন দেশকে গণতান্ত্রিক ধারায় একটা ভোটের অধিকার এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আনতে হবে। ধন্যবাদ। মানুষের গণতন্ত্র ফিরে দিতে হবে, কারণ এটা একটি অনির্বাচিত সরকার। ধন্যবাদ মিস্টার এহসান কামাল হোসেন, খুব ছোট্ট করে। নির্বাচিত সরকারের পক্ষে এই দেশে গণতান্ত্রিক না, সব উত্তর আমি জানি না এই সময়ের মধ্যে, কিন্তু খুব সময় নেই। আমি অল্প সময়ের ভিতরে তাকে বন্ধ করেন। হ্যাঁ, উনি প্রতিহিংসার কথা বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি, ওনারা প্রতিহিংসার রাজনীতি করেন। হুমায়ুন আজাদকে যখন ওনাদের সহযোগী জামাত শিবিরা হত্যা করার জন্য আক্রমণ করেছিল, তাকে দেখার জন্য জননেত্রী শেখ হাসিনা সিএমএসে গেছিলেন, পতাকালা গাড়ি ভিতরে ঢুকতে দেন, হেঁটে গিয়ে দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়েছিল। এটা প্রতিহিংসা না?
বীর চৌধুরীর উপর হামলা করেছে, প্রতিহিংসা না? 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য হামলা করেছিলেন তারেক জিয়ার নির্দেশ, এটা প্রতিহিংসা না? উনি যেটা বললেন দুর্নীতি উনি নির্বাচনের কথা বললেন, টেবিলের উপর ব্যালট থেকে সিল মেরেছেন উন্ডাই, আমরা করি না। ওনাদের নেতা মেজর মান্নান বলেছিলেন মাগরের নির্বাচনকে মিলান করেছেন। উনি যে দুর্নীতির কথা বলেন, উনি বিদ্যুতের কথা বললেন, উনাদের আমলে বিদ্যুতের দাবিতে 21 কৃষক হত্যা করা হয়েছে। আজকে বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ। এগুলা আমার কথা নাই, এগুলা তো 21 মেম্বার চেয়ারম্যানরা দুর্নীতি করেছেন, তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে বাতিল করা হয়েছে, তাদের বহিষ্কার করা হয়েছে। উনাদের অনেক চেয়ারম্যান আছে বহিষ্কার করে নেই। উনার লজ্জা করা উচিত না? উনরা 95 সালে উনরা ডিলারশিপ দিয়েছিলেন সারের, উনাদের দলের নেতা কর্মীদের। সার লুটপাট হয়েছিল, কৃষকদের সাথ দেয় নেই। কৃষক সার চেয়েছিল, গুলি করে 18 জন কৃষককে গুলি করে হত্যা করেছিল। আমার বন্ধুদের অনেক ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা পুরনো রেকর্ড ভূতের গাড়ি চাপানো, পুরনো রেকর্ড কামাল ভাই, পুরনো রেকর্ড বাজে আর লাভ নাই, জনগণ দেখছে। এখন আমি কি বলছি, এই জনগণ প্রত্যক্ষ করছে যে আপনারা দেশ পরিচালনা সম্পূর্ণ ব্যর্থ, বুঝছেন? তাই আপনার অবিলম্বে এই আপনাদের একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। পুরোনো দিনের গান মানুষ শোনে, কিন্তু পুরোনো দিনের গান, পুরোনো দিনের ছবি, সেগুলো শুনতে মানুষ আনন্দ পায়, দেখো আনন্দ শুনতে চায় না এখন, বুঝছেন? রক্ষা করতে চায়। এই কারণে এই দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে ওনারা সরকারের সমালোচনা করে। ওনারা যদি স্বার্থের বিচার চান, শাহাবুদ্দিনদের না, আপনারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। আপনাদের সবচেয়ে বড় সাফল্য হলো যে আপনারা এটাকে প্রাতিষ্ঠানিক, মানে তৃণমূলে রন্ধে রন্ধে দুর্নীতি চলে গেছে। জাস্ট এক লাইনে শেষ করেন মিস্টার কামাল হোসেন, শেষ করতে হবে আমাকে। উনারা যেটা বলেন যে দুর্নীতি, ধরেন আমাদের আমলে দুর্নীতিবাজদের বিচার, আমি খোকন ভাইদের বলবো যে দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে সরকারের পদত্যাগ দাবি করেন। এর অর্থ সাহেবদের রক্ষা করতে চান, এর অর্থ শাহাবুদ্দিন আপনাদের দলের নেতা রক্ষা করতে চান। এর ভিতর আমাদের দলের না, রক্ষা করতে চান। আপনাদের দলের একাধিক ব্যক্তি আছে যারা জনবিচ্ছিন্ন লোক, আপনাদের নেত্রীকে আপনার আন্দোলন করে জেল থেকে বেরোতে পারেনি, শেখ হাসিনার অনুকম্পে বের করেছেন। ধন্যবাদ। আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। ধন্যবাদ। আপনারা প্রশাসনতন্ত্র ব্যবহার করেন। ধন্যবাদ মিস্টার ধন্যবাদ মিস্টার এস এম কামাল হোসেন এবং মিস্টার খায়রুল কবির খোকন। দর্শক, কথা বলছিলেন দুটো প্রধান রাজনৈতিক দলের দুজন নেতা, এবং কথা হচ্ছিল করোনা পরিস্থিতি নিয়ে এবং সেই সঙ্গে দুর্নীতি নিয়ে। মোটামুটি ভাবে বাংলাদেশে করোনা পরিস্থিতি এবং দুর্নীতি অনেকাংশেই একাকার হয়ে গেছে। সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তারপরও সেই সব পদক্ষেপের মধ্যেও এখনো অনেক রকমের প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো উঠেছে। এবং আমাদের দুটো প্রধান দলের নেতৃবৃন্দ যখন কোনো আলোচনায় বসেন, অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে তারা শেষ করেন। এবং একথা সত্য যে সবারই কম বেশি ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে, এটি প্রমাণিত সত্য, অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের আসলে সামনের দিকে তাকাতে হবে, এবং সামনের দিকে তাকাবার জন্য যেটি করা দরকার সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল, সেই অঙ্গীকারগুলো পূরণ করা। এবং সেই অঙ্গীকারের মধ্যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যেটি আছে, মানে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটি আছে, সেটি হচ্ছে যে আমরা এটি বৈষম্যহীন সমাজ তৈরি করব, আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আমরা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব, আমরা মানুষের অধিকার নিশ্চিত করব। এবং সেগুলো করবার জন্য যা দরকার, সেই স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, গণতন্ত্র, সেগুলোকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে এবং প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এবং এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যে ব্যবস্থাই আসলে সবকিছু ঠিকঠাক করে দেবে। ব্যবস্থা যদি শক্তিশালী হয়, তাহলে আসলে কোনো পক্ষ থেকে কেউই অন্যায় করে পার পায় না। সেই জায়গাগুলোতে আসলে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।